আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, হাসিনা সরকারের আমলে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর এ.কে আব্দুল মোমেন। উনি আমেরিকার নাগরিক ছিলেন, এখন আবার আমেরিকায় চলে গেছেন। ওই ঝামেলার সময় চলে গেছেন, ঝামেলার কয়েকদিন পরেই চলে গেছেন। এবং যাওয়ার পর ওখানে এখন ওনাকে দেখলে আপনারা চিনবেন না, মানে ওনার সেই পরচলাও নাই, ওনার সেই কালো কুচকুচি পরচলা আর নাই। এমনি আবার দাঁড়িয়েও রেখেছেন, মানে উপরের দিকে ফাঁকা হয়ে গেছে, নিচ দিকে আবার ভরে গেছে, সব আবার সাদা, অনেকটা চেনাই যায় না। যাই হোক, ক্ষমতা থেকে চলে গেলে যা হয় আর কি। তো উনি সেখানকার একটা টেলিভিশন, টাইম টেলিভিশন, এটা যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা টেলিভিশন, সেখানে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে উনি এমন কিছু কথা বলেছেন যে বিষয়গুলো আপনাদের কাছে, আমার কাছে, কারোর কাছে নতুন কিছু নয়, আমরা এগুলো সবই জানতাম। কিন্তু এই কথাগুলো আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আমাদের দেশের শাসনটা কিভাবে চলছে, রাজনৈতিক দলগুলো কার উপর নির্ভর করে দেশ চালায়, এবং এই যে দুর্নীতিগুলো হয়, এই দুর্নীতিগুলির পেছনে আসলে কারা আছে, এই বিষয়গুলো এখানে একটু উনি বলার চেষ্টা করেছেন। স্বাভাবিকভাবেই ওনারা যেহেতু ক্ষমতায় ছিলেন, ওনারা রাজনীতিবিদ ছিলেন, নিজেদের দোষ তো আর কেউ দেখবেন না, নিজেদেরকে বাঁচিয়ে কথা বলবেন। উনিও তাই করেছেন। কিন্তু তার মধ্য থেকেও আমি কিছু কিছু পয়েন্ট নিয়ে একটু কথা বলতে চাই। আপনি দেখবেন যে এই বিষয়গুলো এখনও চলছে, এখনও চলবে, আগামী দিনে হয়তো এগুলোই থাকবে। এই চেহারাগুলি খুব একটা পাল্টায় না। উনি এই আওয়ামী লীগ সরকারের দুটো ভুলের কথা উল্লেখ করেছেন। একটা ভুল হলো জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে যাওয়া, আর দ্বিতীয় ভুলটা হলো চাঁদাবাজি। এটা উনি বলেছেন যে এই সরকার দুটো বড় ভুল করেছে। একটা হলো তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এবং তারা তাদের লোকদেরকে অবাধে চাঁদাবাজি করতে দিত। এই দুটো কথাই আমার কাছে সত্য মনে হয়। কিন্তু এর সঙ্গে আরও একটা বিষয় আছে, সেটাও আমি বলতে চাই। সেটা হলো মানে অবাধে দুর্নীতিও করতে দিত। চাঁদাবাজি তো আর সরকারি লোকেরা করে না, চাঁদাবাজি করে রাজনৈতিক পাতি নেতা, সমর্থক, গুন্ডা, মাস্তান, এরা করে। কিন্তু যারা নাকি সরকারি কর্মকর্তা থাকে, সরকারি কর্মচারী থাকে, সেখানে যে দুর্নীতিটা হতো, এই দুর্নীতিটাও কিন্তু আওয়ামী লীগ সরকার অবাধে করতে দিয়েছে। ব্যবসায়ীদের অনেক দুর্নীতি করতে দিয়েছে, সেই প্রসঙ্গটা একটু পরে আসবে। উনি এটা বলেছেন, এবং উনি বলেছেন যে সাধারণ মানুষের সঙ্গে সরকারের যে দূরত্বটা, এটা দিন দিন বেড়ে যাচ্ছিল। সরকার মানে সরকার প্রধানের কথা উনি বলেছেন, যে সরকার প্রধানের সঙ্গে সরকার প্রধান জানতেন না যে সাধারণ মানুষ আসলে কী বলে, কী চায়। সবসময় তারা চামচা পরিবেষ্টিত হয়ে থাকতেন, এবং ওরা যা বোঝাতো সরকার প্রধান তাই সত্য মনে করতেন। এমনকি এটা বলতে যে উনি এটাও বলেছেন, যেহেতু মন্ত্রী, এমপি এরা সাধারণ মানুষের সঙ্গে মানে মেশে, তারা যে ইনফরমেশনটা পায় সেটাও তারা সরকার প্রধানকে জানানোর সুযোগ পেত না। উনি বলতেন যখন প্রধানমন্ত্রী একটা মিটিং করতেন, তখন আমরা 25-30 হাত দূরে থাকতাম, বসে থাকতাম, আমরা তার কাছে ভিড়তে পারতাম না। এসএসএফের কারণে নিরাপত্তার অজুহাতে ঢুকতে দেওয়া হতো না। আমি কিন্তু এই বক্তব্যের সঙ্গে আংশিক একমত। আংশিক একমত কেন? যে ওনারা যে অনেক কিছু জানতেন, জেনে প্রধানমন্ত্রীকে বলতেন, এটা আমি মনে করি না। ওনারা প্রত্যেকে নিজেরাও যেহেতু দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিলেন, এই জন্য ওনারা সুযোগ পেলে বলতেন না। বরং যদি ওনারা কখনো প্রধানমন্ত্রীর কাছে যেতে পারতেন, নিজেদের দুর্নীতির পথটাকে আরও একটু প্রশস্ত করার চেষ্টা করতেন। তারা সবাই করাপ্টই ছিলেন, কাজেই এই জায়গায় নিজেদেরকে সাধু বানানোর কোনো প্রয়োজন নাই। তবে বাস্তবতা হলো যে এসএসএফ যে তার কাছ থেকে সবাইকে দূরে রাখতো, এটা সত্য, এটা সবসময় সত্য। বেসিক্যালি এসএসএফ যে কাজটা করেন সব দেশেই, আমি মনে করি তারা যাকে ওনারা নিরাপত্তা দেন, যে শাসককে, যে ক্ষমতাধর ব্যক্তিকে, যে প্রধানমন্ত্রীকে অথবা প্রেসিডেন্টকে, তাদের মূল কাজ হলো এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা। মানে একটা বোঝানো যে জনগণ আপনার শত্রু, আপনাকে মেরে ফেলবে, আমরা আপনাকে বাঁচিয়ে রাখব। তো এসএসএফ আসলে প্রয়োজনের সময় কোনো কাজে লাগে না। শেখ হাসিনা তো এসএসএফের জন্য আলাদা একটা বাহিনীর মতো বানিয়েছিলেন, তো ওনাকে বাঁচিয়েছিল কেউ? ওনার হয়ে কি একটা গুলিও ছুড়েছিল? এটা কখনো করে না। যা হোক, তবে একটা মনের শান্তি, তারা এভাবেই তাদেরকে বোঝায়
ক্ষমতাধরকে বোঝায় যে না হলে আপনি ঝামেলা পড়ে যাবেন, তো ওনারাও এটা এনজয় করেন, সেটা থাকেন। এবং এই যে চাঁদাবাজিটা, এটার একটা কোনো উদাহরণ দিয়েছেন যে সিলেট এয়ারপোর্টের কাজ করতে যেয়ে কী হয়েছে না হয়েছে, এবং চাঁদাবাজরাই শেষ পর্যন্ত এই কাজগুলি করতো। প্রথম থেকে চাঁদাবাজিরা ঠিকাদারদের কাছ থেকে চাঁদা তুলতো, এক পর্যায়ে চাঁদাবাজিরাই ঠিকাদারের কাজ করতো, এবং সেখানে যারা অভিনব পেয়ে কাজকে ঝুলাই দিত। যত দেরি হলে একটা নর্মালি একটা নিয়ম, একটা ঠিকাদার একটা কাজ করার দায়িত্ব নিল, সে বললো যে এটা আমি 1 বছরের মধ্যে করে দেবো। এখন 1 বছরের জায়গায় যদি 2 বছর লাগায়, যদি 1 বছরের কাজটা শেষ না করতে পারে, তাহলে তার ফাইন হবে না? তখন ফাইন হতো না, বরঞ্চ সেটা 2য় বছরে নিত। এই 2য় বছরের মধ্যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমাকে টাকা আরও বাড়িয়ে দেন। এইভাবে তারা বাজেটটা বাড়াতো, এইগুলি করতো। এবং এটা আমার তো মনে হয় যে খুব জেনে শুনেই করতো। মোমেন সাহেব বলছেন যে পারলো না অথবা যে লোক দুর্নীতি করলো তাদের তো শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু সেটা শাস্তি তো হতোই না, তারা বরং পুরস্কৃত হতো। এবং উনি ব্যাংকিং সেক্টরের কথা বলেছেন। এই ব্যাংকিং সেক্টরটা এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে উনি বলেছেন, আমি এটা ওনার ব্যাপারটা একটু পড়েই শোনাই। উনি বলেছেন ব্যাংকিং ক্ষেত্রে যে একটা নৈরাজ্য, ব্যাংকিংয়ে 2-1টা লোক লাভবান হচ্ছে, যারা এমন লোক, এরা ব্যবসায়ী, আমি চিনি না ওদের, এরা আওয়ামী লীগের লোক না। যেমন নামটা শুনেন, এস আলমের কাহিনী। এস আলম সাহেব কি একবার জাতীয় পার্টি, একবার বিএনপি, একবার জামাত, এইসব, উনি ব্যবসায়ী লোক। এই যে কথাটা উনি বলেছেন না, একটা চরম সত্য কথা। এস আলম আসলে কোনো পার্টি করতো না, সে সব পার্টিকে হাতে রাখতো, সে সব পার্টিকে টাকা দিত, এবং টাকা দিয়ে সে তার ব্যবসাটা করতো। ব্যবসা কেমন ধরা যাক, সে 1 কোটি টাকা কামাই করলো, সে 10 টাকা দেবে এই পার্টিকে, অথবা মনে করেন 1000 টাকা দেবে এই পার্টিকে, 2000 টাকা দেবে এই পার্টিকে, আর 1000 টাকা দেবে এই পার্টিকে, সব মিলে তো 4-5 হাজার টাকা খরচ, সে 1 কোটি টাকা নিয়ে চলে গেলো। এই ছিল এস আলমের, এবং টাকাটা নিয়ে এসে বিদেশে পাচার করে দিত। মানে একটা লোক দেশের কত বড় ক্ষতি করতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হলো এই এস আলম। মানে আমার তো মনে হয় এই লোককে 10-12 বার ফাঁসি দিলে পরেও এর পাপের কোনো প্রায়শ্চিত্ত হবে না। আওয়ামী লীগ সবচেয়ে বেশি দিন ছিল, এই জন্য সে আওয়ামী লীগের কাছ থেকে বেশি টাকা নিতে পেরেছে। সেই টাকার ভাগ দেয় নাই কে, তার টাকা পায় নাই কে? আপনারা মনে করতে পারবেন কিনা জানি না, মনে করতে পারবেন হয়তো, যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে 2023-এর মাঝামাঝি সময়ে ডেইলি স্টার পত্রিকায় একটা নিউজ বের হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে $10 বিলিয়ন এস আলম সাহেব সিঙ্গাপুরে বিনিয়োগ করেছে বিভিন্ন ফ্যাক্টরি নামে, অমুক জায়গার নামে। এই টাকা সে সিঙ্গাপুরে কিভাবে নিল? বাংলাদেশ থেকে বিদেশের টাকা নেওয়ার কোনো সিস্টেম নাই। পারবেন ওই যে সরকারের কাছ থেকে আপনি কোনো পারমিশন নেন যে আমি ওই দেশে যেয়ে একটা ফ্যাক্টরি করব, ওই যে সরকার পারমিশন দেয় তাহলে যাবে, তা না হলে আপনি বিদেশ থেকে দেশে টাকা আনতে পারবেন, কিন্তু দেশ থেকে বিদেশে বড় অ্যামাউন্টের টাকা নিতে পারবেন না, এটি নিয়ম। তো উনি কী করে নিলেন, এই প্রশ্নটা ডেইলি স্টারের ওই রিপোর্টে করা হয়েছিল। সেই রিপোর্টে যদি এরকম রিপোর্ট হয়, তাহলে নিয়মটা কি? এটা তদন্ত হবে না? এটা কোনো তদন্ত হয়নি, বরঞ্চ যাতে তদন্ত না হয় সেই মর্মে উচ্চ আদালত থেকে অর্ডার করা হয়েছিল যে তদন্ত করা যাবে না। এবং এক পর্যায়ে এমনও তারা চেয়েছিল যে এটা নিয়ে কোনো রিপোর্টও করা যাবে না। এই বাংলাদেশে এই জিনিস চলেছে। কিন্তু ইন্টারেস্টিং যে পয়েন্ট আমি বলতে চাচ্ছি, তখন যখন এই ধরনের একটা রিপোর্ট হয়, তখন কিন্তু এস আলমের বিরুদ্ধে একটা কথাও বাংলাদেশের কোনো বড় পলিটিক্যাল পার্টির সেন্ট্রাল থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ করেন নাই, একটা মন্তব্য করেন নাই, একটা প্রতিবাদও করেন নাই, একটা নিন্দাও করেন নাই। সেই দিনই আমার বোঝা হয়ে গেছে এস আলমের টাকা সবাই পায়। আওয়ামী লীগও পাইতো, তখন বিএনপিও পাইতো, জামাতও পাইতো, সবাই পাইতো আমার ধারণা। কারণ না হলে এত বড় একটা রিপোর্ট হলো, কেউ একটাবার বললো না যে এস আলমের বিরুদ্ধে একটা শাস্তি নেওয়া হোক। এখনও কিন্তু বলে না, এখনও কিন্তু বলে না। এবং অনেকে অর্থনীতিবিদ এমনও বলেন, এই যে বর্তমান সরকারের আমলে ব্যাংকগুলোকে আবার পুরনো মালিকের কাছে ফেরত দেওয়ার যে নিয়মটা করা হয়, আইনটা করা হয়েছে, এটা আসলে করাই হয়েছে এস আলমদের কথা ভেবে। এটা অনেকে বলে, সত্য মিথ্যা জানি না, তবে 2 দিন পরে বুঝতে পারবো আস্তে আস্তে। এরকম অনেক কথাই শুনি
এস আলমের কোন ব্যবসার পার্টনার, তার ভাইয়ের কোনো এক ব্যবসার পার্টনারও নাকি মানে বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার, এখন যে গভর্নর তার সঙ্গে সম্পর্কিত, এ ধরনের কথাও কিন্তু আমরা শুনতে পাই। তার মানে ব্যাংকিং সেক্টরে যে চেঞ্জগুলি হচ্ছে, যে পরিবর্তনগুলি হচ্ছে, সেগুলি এস আলমের কথা চিন্তা করে হচ্ছে। তার মানে এস আলমরা আসলে অমর, অক্ষয়। আমাদের মতো দেশে তাদের দাপট সবসময় থেকেই যাবে। তারা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে 5-10 টাকা দিয়ে 5-6 কোটি টাকা নিয়ে চলে যাবে, এবং গুরুত্বপূর্ণ লোকেরা ওই 5-10 টাকা পেয়েই খুশি থাকবে। দেশটার যে 12টা বাজিয়ে দিয়ে গেলো, এটা নিয়ে কেউ ভাববে না। এটাই হয় সব ধনী মানুষের জন্য, কিন্তু এটাই হয়। আমরা দেখেছি বাংলাদেশে যারা আছেন, বড় বড় ব্যবসা করেন, তারা তো দেশের মধ্যে আরেকটা দেশ কায়েম করে বসে আছেন, কেউ কিছু বলে না। যাই হোক, সেটা এক কথা। কিন্তু সবচেয়ে একটা মানে বড় ইনফরমেশন যেটা, এটা আমি প্রথমবারের মতো পেলাম, যেটা আমি আগে কখনো শুনিনি, মোমিন সাহেব যেটা বলেছেন, সেখানে উনি কী বলেছেন? উনি বলেছেন যে এই এস আলম গ্রুপকে নাকি সামরিক বাহিনীও এক ধরনের প্রোটেকশন দিত। আমাদের যারা সামরিক বাহিনীর সদস্য ছিলেন, বড় বড় সামরিক কর্মকর্তা ছিলেন, তারাও নাকি দিতেন। এটা শুনে আমি একটু বিস্মিত হয়েছি, কারণ এই ধরনের অভিযোগ এর আগে আমি কখনো পাইনি। ওনার বক্তব্যটা আমি যদি পড়ে শোনাই, উনি বললেন যে সামরিক বাহিনী তারে প্রোটেক্ট দিল, সবগুলোই সামরিক বাহিনী, আমরা এগুলো কিছুই জানি না। এই যে প্রোটেকশন দিল তাকে, সে ব্যাংক ট্যাঙ্ক লুট করলো, দখল করলো, ও সবই তো আপনার আমার উর্দি পড়া লোকের কারণে। আমাদের কোনো ইনপুট নাই এখানে। এই শেষের যে বাক্যটা, যে আমাদের কোনো ইনপুট নাই এখানে, এটা আবার আমি বিশ্বাস করি না। আমি মনে করি ইনপুট সবারই আছে, ইনপুট সবারই ছিল। ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা, সবাই কিছু না কিছু পেয়েছে। না পেলে এরা সবাই মিলে চুপ করে থাকতেন না। কিন্তু যখন উনি সামরিক বাহিনীর কথাটা বললেন, তখন আমার বক্তব্য হলো যে সামরিক বাহিনীর কারা, এটা কি খুঁজে বের করা জরুরি নয়? খুব জরুরি। দেশের এরকম মহা ক্ষতি করতে সামরিক বাহিনীর কোন লোকগুলি অংশ নিল, সহায়তা করলো, আমি মনে করি সেটা কিন্তু খোঁজা উচিত। আরেকটা কথা উনি বলেছেন, এই জিনিসটা আমার পছন্দ হয়েছে। উনি বলেছেন যে কোনো রাজনীতিবিদ করাপশন করতে পারে সরকারের কর্মচারীর সহযোগে, একা পারে না। এ কথাটা কিন্তু সত্য। যখন একটা করাপশন একটা সরকারি কর্মকর্তা যদি তাকে হেল্প না করে, আর মন্ত্রী একা করাপশন করতে পারবে না। মন্ত্রী কোনো একটা অর্ডার দিল, ওটা তো কোনো না কোনো আমলার হাত দিয়ে যাবে, আমলা না চাইলে সে পারবে না করতে। এটা একদম সত্য কথা। অন্তপক্ষে আমলা জানবে। তো আমরা যখন ফেরাতে না পারবে, যদি ফেরাতে চাইতেন এক কথা, ফেরাতে না পারলে সেও কিন্তু শেয়ার নেবে না, মন্ত্রীও তাকে শেয়ার দেবে, এ তুমি কিছু নাও, আমি কিছু নেই। তো মন্ত্রীরা বিদায় হয়েছে, আমলারা কি বিদায় হয়েছে? আমলারা বিদায় হয়নি। আপনি খোঁজ নিলে জানবেন, আমলারা এখন বলছে আমি তো আসলে আওয়ামী লীগ ছিলাম না, তখন তো চাপে পড়ে আওয়ামী লীগ হয়েছি, চাকরি বাঁচানোর জন্য আওয়ামী লীগ হয়েছি বলবে। এবং কেউ আওয়ামী লীগ হয়েছে, কেউ অন্য কিছু হয়েছে, কিন্তু আগে নাকি সবাই হয় জামাত করতো, ছাত্র শিবির করতো, নাহলে ছাত্র দল করতো, নাহলে বিএনপি করতো। এখন তারা বলে আমি সারা জীবন বিএনপি করেছি। এই যে আমলাদের মধ্যে যে রাজনীতিকরণ, যে আগে আওয়ামী লীগ করতো সেটাও যেমন অন্যায় ছিল, যে এখন বলে যে আমি আসলে বাধ্য হয়ে আওয়ামী লীগ করেছি, আমি তো আসলে বিএনপির লোক, সেও আসলে কিন্তু এক ধরনের রাজনীতির সঙ্গে নিজের সংশ্লিষ্টতা প্রমাণ করে। এটাও কিন্তু পেশাদার আমলার ক্ষেত্রে একটা বড় ব্যত্যয় ঘটায়। এই বিষয়গুলি ঘটছে। আমলারা এরা সবার সঙ্গে আছে, আবার কারোর সঙ্গেই নাই। এরা যেখানে টাকা আছে সেখানে আছে, যেখানে সুবিধা আছে সেখানে আছে। আপনারা জানেন এবছর তারেক রহমান সাহেব একটা বড় কাজ করেছেন। উনি যেটা করেছেন, উনি শীর্ষস্থানীয় আমলারা ওরা একটা নিয়ম করে নিয়েছিল। সেই নিয়মটা হলো যে ওনারা যদি কোনো গাড়ি টাড়ি কিনেন, তার জন্য সরকারের কাছ থেকে লোন নেবেন, কিন্তু লোনে কোনো ইন্টারেস্ট দিবেন না, মানে কোনো সুদ দিবেন না। তারেক রহমান সাহেব এটাকে সাময়িকভাবে বন্ধ করতে পেরেছেন। একদম আইন করে বন্ধ করতে পারেন না, কিন্তু সাময়িকভাবে বন্ধ করতে পেরেছেন। কতদিন বন্ধ করে রাখতে পারবেন আমি জানি না, কিন্তু ওনারা কিন্তু এরকম করেন। আমলাদেরকে আসলে শেখ হাসিনা সরকার মাথায় তুলেছিল। একটা এক্সাম্পল দিয়ে শেষ করি কীভাবে। আপনাদের মনে আছে কোভিডের সময় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু উনি কিছু অনুদান দিয়েছিলেন, সাহায্য দিয়েছিলেন। সেই সাহায্যটা দেখভালের দায়িত্ব শুরুতে
রাজনৈতিক এমপিদের উপর থাকলো, পরে কিন্তু এটা সরিয়ে প্রত্যেক জেলার জন্য একজন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এটা কিন্তু আর কিছুই না, আমলাদেরকে হাতে রাখা, মানে আমলাদেরকে যে মাথায় তুলেছিল, এটাই ছিল, এটা এক ধরনের ঘুষ ছিল, যাতে তারা নাকি তাকে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করতে পারে। সেই আমলাদের চরিত্র কি চেঞ্জ হয়েছে? হয়নি। আমলারা সুবিধা বুঝে সুবিধা মতো কথা বলে নিজেদের ফয়দাটা আদায় করে নেয়। প্রিয় দর্শক, এই আমলাতন্ত্র সম্পর্কে আমি মনে করি সরকারের সচেতন হওয়া উচিত। যে আমলা বলবে যে আমি বিএনপির ছিলাম, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই আমলাকে তৎক্ষণাৎ দূরে সরিয়ে দেওয়া উচিত। কারণ আমলা হয়ে, সচিব হয়ে, আপনার অতিরিক্ত সচিব হয়ে, যুগ্ম সচিব হয়ে আওয়ামী লীগ করা যদি অন্যায় করা হয়ে থাকে, তাহলে বিএনপি করা অন্যায়, তাহলে জামাতে ইসলামী করা অন্যায়। যারা কোনো দলই করে না তেমন আমলা নিয়ে যদি সরকার চলতে চায়, কেবল তাহলেই সরকারের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেখানে তারা পৌঁছতে পারবে, আর তা না হলে পারবে না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।